দর্শক আপনাদের সবাইকে স্বাগত আমন্ত্রণ জানাচ্ছি প্রথম আলোর আজকের বার্তা কক্ষে। আপনারা জানেন যশোরে খাল পুনর্খনন কার্যক্রম উদ্বোধন করেছেন আজকে তারেক রহমান এবং তারপরে তিনি বলেছেন মেয়েদের শিক্ষা হবে ডিগ্রি পর্যন্ত ফ্রি এবং নারীদের জন্য এলপিজি কার্ড আর নামে আরেকটি কার্ড আসছে। আমরা এর আগে লক্ষ্য করেছি বিএনপি এবার সরকার গঠনের পরেই নারীদের জন্য ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করে এবং দেশের প্রায় ১০ কোটি নারীর উন্নয়নে কার্ড বিতরণের মধ্যে আসলে কি আছে, কার্ডগুলো থাকতে এই পরিবারগুলো কি ধরনের সুবিধা পাবে এবং এতে কি পরিবর্তন আসলে হবে? অনেক সমালোচনা করছেন অনেক দল এবং ব্যক্তি। এই ফ্যামিলি কার্ডের পর এবার এলপিজি কার্ডের ঘোষণা এলো। সমাধান মানুষের জীবনযাপনে আসলে কোথায়? এটি আমরা আজকে জানার চেষ্টা করব। আমাদের আজকের অতিথি বিএনপির কেন্দ্রীয় নেতা, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব। আর তার সঙ্গে থাকছি আমি শামসুজ্জোহা। দর্শক এবার সরাসরি চলে যাচ্ছে আজকের অতিথির কাছে বিএনপির নেতা হাবিবুর রহমান হাবিব। আপনাকে স্বাগত। আপনাকে ধন্যবাদ। প্রথমে বলবো প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগে ফ্যামিলি কার্ডের প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং নির্বাচনের সরকার গঠনের ঠিক ১ মাসের মধ্যেই বিতরণ শুরু করে। প্রশ্ন হচ্ছে আজকে তিনি বলেছেন যে আমরা সম্প্রতি লক্ষ্য করছি, তার বক্তব্যে এভাবে বলেছেন যে সাধারণ মানুষের মধ্যে এলপিজির মা বোনদের বিশেষ করে যারা রান্নার কাজ করেন পরিবারের মধ্যে আ সমস্যা তৈরি হচ্ছে। এই সমস্যার সমাধানের জন্য আমরা তাদের এলপিজি কার্ড দিতে শুরু করব। এর মধ্যে দিয়ে সেটির সমাধান হবে। এখন প্রশ্ন যেটি সেটা হচ্ছে প্রত্যেক নাগরিকের বিশেষ করে নারীদের হাতে আসলে অনেক কার্ড থাকবে। একেকটা সমস্যার জন্য একেকটা কার্ড। এতে আসলে কার্ডের সংখ্যা বেশি হবে। সমাধান এটিই কি একমাত্র পথ কিনা? আপনাকে ধন্যবাদ। অনুষ্ঠান যারা দেখছেন তাদেরকে সশ্রদ্ধ সালাম। এখানে একটা জিনিস হলো কি, বাংলাদেশের নতুন তো। আগে কিন্তু রেশন কার্ড ছিল, রেশন দোকান ছিল। সেখানে গেলে কিছু লোক, নির্দিষ্ট লোকজন ছিল, সেখানে তারা কিনতে পারত। তো এখন এইটা বাংলাদেশে তারেক রহমান নতুন ভাবে এই জিনিসগুলি, ফ্যামিলি কার্ডের কথা বলেছিলেন, হেলথ কার্ডের কথা বলেছিলেন, কৃষি কার্ডের কথা বলেছিলেন। এখন বাস্তবায়ন শুরু করেছে আপনার, সবগুলো না, শুরু করেছেন আপনার ফ্যামিলি কার্ড দিয়ে। তারপরে আপনার কৃষি কার্ড দিয়েছে। হেলথ কার্ডটা আপনার দেওয়া হয়নি সম্ভবত। ইতিমধ্যে খেলোয়াড়দের কার্ড দিয়েছেন, ইমাম, পুরোহিত এদেরকে কার্ড দিয়েছেন। এবং আজকে উনি ঘোষণা করেন এলপিজি কার্ড দাম মেয়েদের, সব মেয়েদেরকে না, পিছিয়ে থাকা জনগোষ্ঠী যারা, তাদের হাতে হাতে তুলে দেন। আপনি যেটা বলছেন, এক কার্ডে সব তো দেওয়া যায়। এক কার্ডের ভিতরে আপনার ধরেন যেগুলি আমি বললাম সবগুলি দেওয়া যায়। কিন্তু এখানে ব্যাপার হলো যে একটা সিস্টেম শুরু হয়েছে, তো একটা পর্যায়ে গিয়ে দেখা যাবে যে একটু যখন এটা আধুনিক হবে, আরো একটা সুন্দর সিস্টেম, তখন হয়তো চিন্তা করবে না এক কার্ডের ভিতরে সব কার্ড, যে হেলথ কার্ড যে পাবে, যে ফ্যামিলি কার্ড যে পাবে, বা তাহলে পরে সে ওইটার ভিতর দিয়েই সে তার চিকিৎসা, এলপিজি, তারপরে আপনার কৃষি, সব তো একরকম না। এক কার্ড নিয়ে তো সামনে একটা যার যেটা সেটা। এখন একটা কার্ডই দিয়ে দিলাম ধরেন। এখন আমার কৃষক নিয়ে কি করবে? এখন এলপিজি কৃষক কিনতে যাবে না, কৃষকের দরকার হলো সার, কীটনাশক, তারপর ডিজেল, এইগুলির জন্য। এই জন্য কার্ডগুলি আলাদা আলাদা আছে। যখন আরো আমরা আধুনিক হতে পারবো, তখন আমরা একটার ভিতর ঢুকাই দিলাম, যে এখানে যেটা লাগে সেটা তো আরো বের করা তো কঠিন। একটা কার্ড দিলে ধরেন আপনাকে ফ্যামিলি কার্ড, ওইটার সাথে ধরেন আপনি যদি মনে করেন যে তাকে হেলথ কার্ড থাকবে, তার ভিতরে ধরেন আপনার কৃষির কি সুবিধা থাকবে, তাহলে তো প্রথম হোঁচট খাবো। এই জন্য কার্ডগুলি বিভিন্নভাবে দিচ্ছেন আর কি। যাকে যেটা দেবেন সে সেটা ইউজ করবেন। একজনকে সবগুলি দিবে এমন তো না হতে পারে। যাকে কৃষি কার্ড দেবে তাকে হেলথ কার্ড নাও দিতে পারে। সুবিধা অনুযায়ী আলাদা আলাদা কার্ড, তাই তো? এখন কথা হচ্ছে তাহলে কি আমরা সামনে আরো বিভিন্ন রকম কার্ড পেতে যাচ্ছি? বিভিন্ন যেগুলি তো হলোই, নাগরিক প্রয়োজনে যেগুলি হলো সেগুলো তো এগুলো তো অনেকগুলো হয়েই গেছে। তো এর বাইরে কি আছে? আমার দেশে চিকিৎসা, তারপরে যারা পিছিয়ে পড়ে আছে তাদের এই সুবিধা দেওয়া, আর্থিক সুবিধা দেওয়া, তো এইগুলি কয়েকটার ভিতরেই তো সীমাবদ্ধ। এর ভিতরে কি চাবে? এখন তো এই হেলথ কার্ড দিতে কেউ বিমানের টিকিটও কিনবে না, এই কার্ড নিয়ে সে টিকিট তো দিবে না। এই জন্য আমি বলছি সমালোচনা করা যাবে। একটা নতুন জিনিস যখন আসে, দেখেন এর সাথে বাজেট, আমরা 90 মুভমেন্ট করেছি ২০০ সাল থেকে শুরু করে, তো এর সাথে লাস্ট বাজেটটা ছিল 95% প্রায় বিদেশ নির্ভর বাজেট।
বিদেশ টাকা দিবে, আমি হুম। বাজেটে এখানে আমি খরচ করবো। হুম। কিন্তু ম্যাডাম খালেদা জিয়া 91 সালে ক্ষমতায় আসলেন, কতগুলি কাজ একসাথে করলেন। কৃষকদের 10,000 টাকা কৃষি সুদ মাফ করলেন, 5,000 টাকা কৃষি সুদ মাফ করলেন। অনেক টাকা, হিউজ টাকা সেই সময়। সাইবুর রহমান ম্যাডাম বেঁকে বসলেন। ম্যাডামকে বললেন, "ম্যাডাম, আপনি এত টাকা আপনি মাফ করে দিলেন, আমি দেশ চালাবো কি করে?" ম্যাডাম খালেদা বলেছেন, "দেশ চালাবেন কিনা আমি জানি না। আমার কৃষককে বাঁচতে, কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে, কৃষক বাঁচলে আমরা বাঁচবো।" বুঝলেন? তারপরে কি করলেন? ভ্যাট প্রচলন করলেন। হুম। ভ্যাট নিয়ে তো কত কথা, সাইফুর রহমানকে কি গালাগালি করা হয়েছে, বিন্দু ভ্যাট না, করে। মানে ধরেন সেই সময়ের যে আমি বাস্তবতা বলি, শেষ সময় শেষ করি। এটা হুম, যখন দিল, আপত্তি করেছে না? হুম, একটাই তো ভ্যাট এবং ইনকাম ট্যাক্সের যে ব্যাপারটা, আমি কিছু ঠিকাদারি করেছি আমি জানি। আগে হুম, ইনকাম ট্যাক্সের ব্যাপারটা ছিল। তখন ইনকাম ট্যাক্স ধরেন আপনার কেটে নিল। হুম, হয়তো 2.5% বা 5% কেটে নিল। বছর শেষে গিয়ে বড়, বড় ঠিকাদার যারা, তারা কিন্তু আবার আবেদন করত। হুম, যে আমার লস হয়েছে, বিশেষ করে ফার্মগুলো, কোম্পানিগুলো। তারা গিয়ে দেখা যাচ্ছে ওখানে ধরেন 20 লাখ টাকা বা 30 লাখ টাকা সে ইনকাম ট্যাক্স দিয়েছে। ওখান থেকে আবার সে রিটার্ন নিয়ে আসতো 5 লাখ। হুম, কিন্তু ভ্যাট প্রবর্তন, ভ্যাট ফিরে আসার কোনো সুযোগ নাই। ভ্যাট ফিরে আসা ওই জায়গায় সুযোগ আছে হুম। যে একই আইটেম বা এই থেকে ইন্ডাস্ট্রিতে গেল, ওখান থেকে এখন বিক্রি করলো, তখন এই জায়গাটা যেন জায়গায়, জায়গায় না যায়। বুঝতে পারছি। মানে আগের সেই এইজন্য সেই সময় সেই কত সমালোচনা হচ্ছে। এখন যেটা সমালোচনা যারা করতেছে, জি। তাদের তো এটা তো তারা তো বুঝতে চাচ্ছে। এটা তো তারেক রহমান বুঝে শুনে তো এদিকে আগাচ্ছে। এখন এই আগানো নিয়ে সমালোচনা হবে। দেখেন যদি আচ্ছা, ১-২ আমি বছর একটু যায়, আপনাকে একটা সম্পূরক প্রশ্ন করি। বলেন। সেটি হচ্ছে বাংলাদেশের নারীদের যে সামাজিক বাস্তবতা, এই বাস্তবতায় তার পরিবারের নেতৃত্ব অনেক সময় একটি পরিবারে আ নানা রকম বিবেচনা করে বিএনপি সরকার হয়তো নির্ধারণ করেছে এই পরিবারের একজন নারী। কিন্তু বাংলাদেশের স্বাভাবিকতা এরকম যে নারীদের ক্ষেত্রে তার হাতে যদি ৳২,৫০০ প্রতি মাসে যায়, তার নিয়ন্ত্রণ সব ক্ষেত্রে তার কাছে থাকবে এমন নাও হতে পারে। এই ধরনের আপনি সোশ্যাল মিডিয়াতে নিশ্চয়ই লক্ষ্য করেছেন। পুরুষ সদস্যরাই শেষ পর্যন্ত সেইটার সিদ্ধান্ত নেন বা করেন। এই সমস্ত বিষয়গুলো আসলে এই টাকা দেয়ার ক্ষেত্রে মানে যেটি হচ্ছে ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রতি মাসে ২,৫০০ সেই বিষয়গুলো বিবেচনা করেছেন বা এইটা আসলে নিয়ন্ত্রণ করার কোনো ব্যবস্থা না আছে কিনা? নিয়ন্ত্রণ না, কোন বিবেচনা থেকে? আমাদের সমাজে বিশেষ করে নিম্নবিত্ত যারা হুম, মানুষ, দেখেন না এই যে বিভিন্ন জায়গায় ড্রেনের উপরে পলিথিন দিয়ে থাকে বা হুম, ছোট গুপি ঘরে থাকে। এদের ভিতরে কিন্তু বিয়ে-শাদী হওয়ার পর বাচ্চা-কাচ্চা হয়ে গেলে অনেক সময় ওই বউ আর রাখে না। হুম, আরেকটা বিয়ে করতে যায়। আবার নতুন একটা মেয়ে বিয়ে করতে হুম, চায়। তাহলে এই বাচ্চা, এই বউটা হুম, তখন ১ টা ২ টা বাচ্চা নিয়ে সে হুম, অসহায় হয়ে যায়। হুম, আরেকজনের কাছে যে সে বিয়ে বসতে পারে না। হুম, হয়তো মানুষের বাড়িতে কাজ করে খেতে হয়, নাতে আপনার কাগজ টোকাতে হুম, হয়। এইরকম যেন ছেড়ে না যায়। হুম, তা ওর একটা হাতে যদি ৳২,৫০০ একটা ফ্যামিলি কার্ড থাকে, ওই স্বামী তখন চিন্তা করবে যে আমার এই বউকে ছেড়ে যাব না। আমার বউকে তো আমার খাওয়ানো লাগতেছে না। হুম, আমার বউটা তো সরকারের কাছে পাচ্ছে। আমি আমি তাহলে আমার সমস্যাটা কি? এটা নারীদের নিরাপত্তার জন্য এই কাজটা করা। যে কোন ওকে। স্বামী ছেড়ে যা চিন্তা করবে না, ছেড়ে গেলেও ওই মেয়েটা যেন অসহায় না হয়ে যায়। তার ১ টা আচ্ছা। ২ টা বাচ্চা থাকলে সেটাকে নিয়ে যেন অন্তত ডাল ভাত খেতে পারে। যদি সেই বিবেচনা বলেন তাহলে কি এইটা সেই মানে বিবেচনাই বেশি পর্যাপ্ত? দেবে। মানে হ্যাঁ? এই টাকার পরিমাণটা না, আসলে টাকার পর্যাপ্ত? পরিমাণ পর্যাপ্ত না, হুম, মিনিমাম। আচ্ছা। এখন ধরেন একটা মহিলা, এখন হুম, আমাদের বাংলাদেশে যখন চালের যে দাম, ডাল-টাল সবকিছু মিলায় ৳২,৫০০ শুধুমাত্র খাওয়ার জন্য। হুম, খাওয়ার জন্য একজন যে রান্না করে নিজে খেলে হুম, এখন ১-২ জন খাওয়া যায়। হুম। এখন ধরেন ভবিষ্যতে দাম যখন বাড়বে, তখন এর পরিমাণও বাড়তে পারে। ওকে। শুরুটা করতেছে। এবারে একটু আসি আজকের যে প্রসঙ্গটি আলোচনা হয়েছে সেখানে তারেক রহমান নিজে উল্লেখ করেছেন খালেদা জিয়া প্রসঙ্গটি এসে যায়। কারণ নারীদের শিক্ষার ক্ষেত্রে ফ্রি করে দিয়েছিলেন ইন্টারমিডিয়েট পর্যন্ত। হুম, ১ম বার স্কুল পর্যায়ে অর্থাৎ এসএসসি হুম। পর্যন্ত এবং ২য় বার খালেদা জিয়া যেটির ঘোষণা দিয়েছিলেন সেটি ইন্টারমিডিয়েট পর্যন্ত। এবারে তারেক রহমান বলছেন নারীদের শিক্ষা ডিগ্রি পর্যন্ত বিনামূল্যে ব্যবস্থা করব। এটি আপাতদৃষ্টিতে একটা ধারাবাহিকতা যেমন ১ম অবস্থায় প্রাথমিক, তারপরে কলেজ, তারপরে ডিগ্রি পর্যন্ত। এটি একটা ধারাবাহিকতা কিনা এবং তারেক রহমানের ক্ষেত্রে তিনি ২ টো লিগ্যাসি বহন করছেন খালেদা জিয়ারও, সাবেক প্রধানমন্ত্রী হিসেবে এবং সাবেক রাষ্ট্রপতি হিসেবে উম আ জিয়াউর রহমানেরও। তাহলে খাল খনন হচ্ছে জিয়াউর রহমানের কর্মসূচির ধারাবাহিকতা এবং নারী শিক্ষার বিষয়টি যেটি সিদ্ধান্ত এটি হচ্ছে খালেদা জিয়ার ধারাবাহিকতা। মানে ধারাবাহিকতা রক্ষাটাই উম বিষয় নাকি এখনকার সামাজিক বাস্তবতা? কারণ এই দুটো কর্মসূচি থেকে এখন সময়ের পার্থক্য অনেক। প্রায় ২০-২৫ এরকম লম্বা সময় পেরিয়ে গেছে। আরো বেশি। জিয়া রহমান জুড়ে আরো বেশি। আরো বেশি? খালকের আরো বেশি। হ্যাঁ, তাহলে এত কিন্তু পরের বিবেচনায় এসে সেগুলোই আসলে প্রাসঙ্গিক না, আছে নাকি সেগুলি আর এখন কিছু? এখন এই ২ টা জিনিস কি আপনি ধরেন যে এইচএসসি পর্যন্ত বিনা বেতনে পড়ায়। খারাপ কর্মসূচি। আমাদের হুম, এই জনপদের হুম, জন্য ভালো হুম, কর্মসূচি তো, মেয়েদেরকে অবশ্যই। উৎসাহিত করার জন্য। জি। তার আরেকটু আগে যদি আপনি যান,
বাচ্চারা স্কুলে যাবে, হুম। তার বিনিময়ে 30 কেজি করে গম পাবে, এটা হুম। কেউ কোনো চিন্তা করেছে? ম্যাডাম খালেদার ম্যানিফেস্টো ছিল? হুম। ছিল না। এই দেওয়া যখন শুরু করলো, হুম। দিয়েছে তো, শুরু তো করেছিল। হুম। তাতে কি হলো? ব্যাপক হারে এই যে গ্রামের যে সমস্ত কৃষকের সন্তানেরা, হুম। কৃষক বলেই যে মাঠে যখন লাঙল নিয়ে যায়, বলে যায়, তার বউকে বলে যায়, তুমি ছেলেকে দিয়ে পানি আর ভাত পাঠাবার জন্য। ওইটাই ওর কাজ। হুম। যখন 30 কেজি করে গম পাওয়া শুরু করলো, তখন আর ওই কৃষক আর তার ছেলেকে আর ওই ইয়েতে পাঠায় না। ওই পানি নিতে নিয়ে যেতে বলে না। ওই হুম। স্কুলে গেলে তো আমার ছেলে মাসে ১ মাস মাসে 30 কেজি গম পায়। এটা কি কল্পনা করেছিল? বেগম খালেদা কল্পনা করেছিলেন? এটা ভালো একটা পদক্ষেপ ছিল। হুম। তারপরে আস্তে, আস্তে কি করলেন? উনি মেয়েদের অবৈতনিক শিক্ষা ব্যবস্থা চালু করলেন। তারপর মেয়েদের উপবৃত্তি দেওয়া শুরু করলেন। একটা হুম। পরিমাণ টাকা দেওয়া শুরু করলেন। এইগুলি দিয়ে ধারাবাহিকতা আস্তে, আস্তে এইচএসসি ক্লাস এইচএসসি ইন্টারমিডিয়েট। এখন তো তাই এখন ডিগ্রির কথা বলেছেন। এই শিক্ষাকে যদি আপনি গুরুত্ব দেন, এই হুম। ডিগ্রি পর্যন্ত উনি যেটা করেছেন, সেটা আমার ধারাবাহিকতা বলেন না, এটা জনবান্ধব কিনা? জনবান্ধব তো অবশ্যই। এবার আপনি খাল কাটার কথা বলেন। আমাদের বাংলাদেশে ধরেন খাল কাটার কথা যখন আসে, কারণ খালগুলি প্রায় বেদখল হয়ে গেছে। মানে অনেক সময় নষ্ট হয়েছে, প্রকৃতির পরিবেশও অনেক নষ্ট হয়েছে। হুম। এই খাল কেটে এখানকার পানি দিয়ে আপনি ধরেন আপনার কৃষিকাজ করবে। নিচের থেকে যে পরিমাণ পানি উঠানো হয়, তাতে আমাদের আস্তে, আস্তে, আস্তে পানি নিচে আরো বেশি নিচে নেমে যেতে পারে। বর্ষার সময় যেটুকু ধরে রাখা যায়, হুম। এইটুকুর সাথে পরবর্তী সময় যখন একদমই চৈত্র মাসে থাকে না, বিশেষ করে ইরিগেশনের স্বার্থে, তখন আপনি কিছু পানি উঠালেন। খাল খননের ক্ষেত্রে আরেকটি বিষয় খুবই জড়িত বাংলাদেশে, সেটি হচ্ছে যে অনেক খাল বন্ধ হয়ে গেছে হুম। টোটালি এবং সেই খালগুলো বেদখল হয়েছে পুরো জায়গাটা, হুম, যেটা আপনি হুম, বলছিলেন। হুম। এখন এই পুনঃখননের মধ্যে বেদখল হওয়া জায়গাটাকে আবার সরকার দখল করা এবং সেটা পুনঃখনন, এটা কি প্রক্রিয়ার মধ্যে আছে? অবশ্যই সরকারের খাল হয়ে থাকলে বিশেষ করে বড় সরকার খেয়াল, সিটিগুলোতে, ঢাকার মতো যেটাই জায়গায়। হোক না কেন, যেটা হয় যেগুলো যতটুকু করা যায় সেটা হুম। করতে হবে তো। এটা যে সরকারি জিনিস একদম দখল করে রেখেছে, এটা অন্যায় করছে। এই দায়িত্ব তো তাদের। ওকে। আমার তো মনে হয় যারা সরকারি খাল দখল করেছে, সরকারি জমি দখল করেছে, এই খাল খনন করতে গিয়ে বা অবকাঠামো ভাঙতে যে টাকা লাগবে সেই টাকা ওদেরকে জরিমানা করা উচিত। এর ধরে ভোগ করছো, এখন টাকা তোমার ফেরত দাও। তোমার বিল্ডিং হুম। তুমি করেছো অন্যায়ভাবে, অতএব এইটা ভাঙতে সরকারের রাজস্ব থেকে এত টাকা যাবে, এটা যাবে কেন? তুমি ভোগ করেছো, এখন তোমাকে জরিমানা করা হবে। আস্তে, আস্তে যদি আমার জনমত যদি আমার ঠিক থাকে, জনমত ঠিক থাকলে অবশ্যই আপনি ধরেন যে লেকগুলি কি সুন্দর ছিল না? হুম। আমাদের বনানীর এই সমস্ত গুলশান লেকগুলি হুম। কি করেছে? দখল করতে, করতে এতটুকু বানায় ফেলছে। হুম। তো এগুলো পুনরুদ্ধার মানে এই প্রক্রিয়ার মধ্যে মানে অন্তর্ভুক্ত কিনা? আসলে তো বিশেষ করে সিটিগুলোর মধ্যে ঢাকা, সিটিগুলো, চট্টগ্রাম, ঢাকা, রাজশাহী এরকম চট্টগ্রাম বড়, বড় যেটাই হোক শহরে। না কেন, যেটা সরকারের জায়গাতে জোর করে অবৈধ স্থাপনা করেছে, আপনি এত দূরে যাবেন কেন? এখানে যান না, হাতিঝিল। হুম। অন্যতম অত্যন্ত সুন্দর, খুব শক্ত একটা বিল্ডিং ছিল। হুম। সেই বিল্ডিং এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন ম্যাডাম খালেদা জিয়া। হুম। তারপরে প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন। সেটা কি? বিজিএমই ভবন। হুম। নাকি? জি। যেখানে বাংলাদেশের ২ কোটি ২.৫ কোটি মানুষ যে পেশার সাথে জড়িত, সেটা ভাঙে নাই? ভাঙছে তো। তো এর চেয়ে বড় কি আছে? আপনার এই যে র্যাংস ভবন ভাঙলো না? হ্যাঁ, হয়তো এখন না আমি সবগুলো করবে কিনা ভাঙলো মানে তো। সব, এটি আমার সব প্রশ্ন। একবারে তো সব কারণ করা হচ্ছে যাবে যে না। একটা বড় কিছু ভেঙে এটা উদাহরণ তৈরি হলো কিন্তু বাকিগুলো ছাড় পেয়ে গেল। না এরকম আস্তে, আস্তে না, আস্তে, আস্তে উদাহরণ হয় কিনা? একবার তো সব পারবে হুম। না। যেমন ধরেন এই যে যেটা আম আ র্যাংস ভবন যেটা ভাঙলো। হুম। এটা যে প্রতিহিংসা ছিল এখানে। অবশ্যই প্রতিহিংসা ছিল। প্রতিহিংসা হলে এখান থেকে আপনার উপর দিয়ে দোতলা মানে অনেকগুলি বিল্ডিং আছে দেখবেন না ঢাকা হুম। শহরে কিন্তু। হুম। ওই বিল্ডিং আছে ২ পাশেই, হুম। মাঝখানে। মাঝখান দিয়ে কিন্তু গাড়ি বের হয়ে যেতে পারে। হুম। এটা তা করা যেতে পারত। দোতলা পর্যন্ত মানে হুম। যে এই পর্যন্ত আপনি রাখতে পারত। আচ্ছা। করে কিন্তু বিল্ডিংটা সেভ করতে পারত। ওইগুলো সেভ করতে পারত, এই ওগুলো এই যেতে পারত। এই বিশ্লেষণগুলোর এখন সমালোচনা আছে। আমি একটা হ্যাঁ, প্রশ্ন যেতে চাই, আমরা আর কিছু আগাতে চাই। সেটি হুম, হলো নারীদের শিক্ষার ক্ষেত্রে আপনি বলছিলেন এবং আমরা আলোচনা করছিলাম। সেক্ষেত্রে যদি ইন্টারমিডিয়েট পর্যন্ত বা ডিগ্রি পর্যন্ত অবৈতনিক হয়, অনেক নারী এডুকেটেড হবে। হুম, এটি সাউন্ডস গুড, শুনতে ভালো শোনাচ্ছে। প্রশ্ন হচ্ছে বাংলাদেশে অলরেডি এখন যে যারা চাকরিহীন অবস্থায় শিক্ষিত বেকার আছেন তার মধ্যে নারীর একটা বড় অংশ আছে। হুম। এই যে এরা বেকার হয়ে যাচ্ছে কিন্তু শিক্ষিত, এই কর্মসংস্থানের কথা বিএনপি আসলে বিবেচনা করে এই দিকে এগোচ্ছে কিনা? নাকি না, আরো আ শিক্ষিত কিন্তু বেকারত্বের শিকার হবে এইরকম আরো জনগোষ্ঠী তৈরি হবে? আচ্ছা এরা যদি শিক্ষিত না হতো, এরা কি বেকার হতো না? হুম। শিক্ষিত না হলে কি করত? হুম।
কাজের জব অপরচুনিটি না থাকে, শিক্ষিত হলেই পাকে না হলেই পাকে, হুম, তারা ঘরে বসে থাকতো। অন্তত লেখাপড়া শিখে আর কিছু না পারুক, নিজের বাচ্চা খেতে পড়াতে পারবে, হুম। বাচ্চাদেরকেও শিক্ষাটা দান করতে পারে। শিক্ষিত মা হলে সে শিক্ষিত বাবার ঘরের অনেক সন্তান না সেটি প্রশ্ন লেখাপড়া যে জানে। তাকে আসলে কিন্তু শিক্ষিত হবে, শিক্ষিত মা কিন্তু থাকলে, শিক্ষিত মা সেই ঘরে বাচ্চারা শিক্ষিত হতে বাধ্য। নারীকে কি শিক্ষিত মা তৈরি করার জন্য আসলে না মানে মা না, এডুকেটেড করা হচ্ছে তার তো কিনা? অনেক জায়গায় কর্মসংস্থান যে আমাদের হবে না তা তো না। আমরা তো আচ্ছা। আশা করতেছি যে আমাদের ধরেন যে আমাদের যে কর্মসূচি ছিল, হুম, এই যে হঠাৎ করে যদি ইরান, ইসরায়েল এবং আমেরিকা যদি আক্রান্ত না হতো, আমাদের দলের কত সুন্দর প্রোগ্রাম ছিল। হুম, এই যে আমরা অদক্ষ শ্রমিক পাঠাই বিদেশে, হুম, তার বেতন প্রায় 20,000 25,000, একই জায়গায় একই বাইরে থেকে যারা আসে, ইন্ডিয়া বা আরো ফিলিপাইন থেকে বা বিভিন্ন জায়গা থেকে, সিঙ্গাপুর থেকে, কে ইয়ের থেকে কি বলে শ্রীলঙ্কা থেকে, পাকিস্তান থেকে, তারা কিন্তু ওই জায়গায় থাকে, একই মেসেজ থাকে, ওরা বেতনে 40-50 হাজার টাকা। কারণ ওরা প্রশিক্ষণ নিয়ে আসছে। হুম, আমাদের সরকার ওইটাই তারেক রহমান চিন্তা করেছিলেন যে আমরা বিদেশে আমাদের বিনা পয়সায় আমরা তাদেরকে প্রশিক্ষিত করে তুলবো এবং আমরা দক্ষ শ্রমিক পাঠাবো। হুম, যে শ্রমিক ৩ জন শ্রমিক মিলে বেতন পায় ৭৫,০০০ টাকা, আমি এমন শ্রমিক তৈরি করে পাঠাবো একজনের জন্য ৭৫,০০০ টাকা পায়। হুম, সেরকম দক্ষ করে, এবং যাওয়ার ক্ষেত্রে এই যে মালয়েশিয়া সিন্ডিকেট করে যে ৭ লাখ ৬ লাখ ৮ লাখ করে টাকা নিল, হুম, এই সিন্ডিকেটে ভাঙতে হবে। এবং কোনো শ্রমিক যাওয়ার সময় ধরেন তার সে ২ লক্ষ টাকা তাকে যেতে হবে, ১ লাখ টাকা তার জমেছে বা ১.৫ লাখ টাকা সে জমাতে পারে, ৫০,০০০ পারলো না, ১ লাখ পারলো না, তার সরকারই তাকে টাকা দিবে, দিয়ে ওখানে যাবে, যাওয়ার পর সে বেতন থেকে তার টাকাটা সে দিয়ে দিবে। হুম। এইভাবে আমাদের ছিল এবং আমাদের এখানে জব অপরচুনিটি সৃষ্টি করার জন্য ধরেন আমরা এখন তো আপনার অনেক আউটসোর্সিং করে অনেক কিছু কিন্তু এখন পর্যন্ত করতে পারে। আমি এখনো কিন্তু আমাদের জি, বিদেশের ঘরে বসে থেকে হুম। অনেকে অনেক কিছু করে কিন্তু টাকা পয়সা উপার্জন করার কিন্তু হ্যাঁ, সুযোগ এই আছে। এই এই ব্যাখ্যাগুলো এবং এই শিক্ষিত হলে সে বিশ্লেষণগুলো সেগুলো করতে পারবে। বক্তৃতায় আমরা শুনেছি এবং এগুলো মানুষ শুনে ভালো লাগে এবং আশা করা যায় যে নারীর উন্নতি হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে বাস্তবতাটা এখন পর্যন্ত কি, কি সিদ্ধান্ত? আমরা হয়তো ততটা সময় পাইনি, বিএনপির সামনের সময়গুলোতে আমরা এই জিনিসগুলো দেখব যে কতটা কার্যকর হয়। আমরা যেটুকু দেখেছি সেটা নিয়ে একটু আলাপ করি। সেটি হলো যে উন্নয়নের ক্ষেত্রে বিএনপি কার্ড বিতরণ করছে। অর্থনৈতিক উন্নতির কথা বলছে। কিন্তু এম্পাওয়ারমেন্ট এর জন্য, রাজনৈতিকভাবে শক্তিশালী করার জন্য নারীদেরকে প্রত্যেকটা রাজনৈতিক দল অন্তত ৫% আ নির্বাচনে অংশগ্রহণের সময় প্রার্থী করবে, এরকম একটি বিষয়ে আ সবাই মিলেই সম্মত হন। সেখানে বিএনপিও ছিল। কিন্তু বিএনপিও ৫% প্রার্থী দেয়নি। আপনার কাছে মনে হয় না যে এটা এক ধরনের কথা দিয়ে কথা না রাখা, অথবা এটা আসলে মেয়েদেরকে উম পেছনে রাখা খানিকটা? নাকি আসলে সমস্যাটা কোথায়? শুনেন, অনেক সময় ঘোড়ার আগে গাড়ি জড়িয়ে দেয় না? হ্যাঁ। তো এর আগে যে হুম, ওয়ান সরকার আসছিল, জি। তাহলে ৩৩% কি ৩০% সম্ভবত এরকম হবে। বাধ্যতামূলক কমিটিতে রাখতে হবে। মানে যেকোনো কমিটিতে, দলের, মেয়েদের হ্যাঁ, দলের কমিটিতে। যে সেটা বাংলাদেশের বাস্তবতা কিন্তু ওই জায়গায় এখনো পৌঁছায় নাই। হুম। এত এত না না অ্যাক্টিভ এটা তো পলিটিক্স এর ৩৩% না, এইটা একেবারে না। ৫%। এর আগে ওয়ান ইলেভেন সরকার করে আচ্ছা। গেছে, আজ থেকে হুম, কত বছর আগে করে হুম। গেছিল না? যা আমরা কি পেতে পারি নাই। এখন ৫% যেটা বলেছে, হুম, যেটা আমরা জুলাই সনদের মধ্যেও আছে বা হুম, আমাদের, জি। আমরা তো চেষ্টা করেছি, পারিনি আমরা সবটা। কিন্তু আরো যারা জুলাই সনদ সিগনেচার করেছে, তারা প্রতিদিন জুলাই সনদ হা না বাস্তবায়ন বলতেছে না, হুম। তাতে একটাও দেয়নি। হ্যাঁ, জামাত ইসলাম 0% জামাত ইসলাম। একজনও দেয়নি। হুম। আমরা চেষ্টা করতেছি আগামী দিনে আমরা ৫% আমরা অবশ্যই চেষ্টা করব। ৩% বেশি দিয়েছেন আপনারা। হ্যাঁ, তো ৩% বেশি দিয়েছি, ৫% আমরা দেবো এবং আমি বলব আমার সরকারের যে সিদ্ধান্ত তার সাথে আমি একমত। হুম, কিন্তু আমি বলব যে আগামীতে আস্তে, আস্তে এই যে নারীরা ৫০ জন, হুম, এই যে মানে সংরক্ষিত আসন, এই সংরক্ষিত আসনও আস্তে, আস্তে আমাদের একসময় বিলুপ্ত করে ফেলতে হবে। মেয়েরা সামনে আসবে, আমাদের যেমন যে হুম, মেয়েরা এমপি হলো, হুম, নমিনেশন তারা পেয়েছে যে সামনে তারা নির্বাচিত হবে। এর ভেতরে আমি মনে করি এরা প্রত্যেকে, প্রায় প্রত্যেকেই এরা কিন্তু নিজ এলাকায় নির্বাচন করার মতো সক্ষমতা রাখে। হুম, অনেকে যারা পায়নি তারাও আছে এরকম। হুম। তো তাহলে পরে আমাদের আরো যদি তারা এগিয়ে যায়, আমার সামনে ওই আমার দরকার কি? আপনার ওই কোটা রাখারই দরকার নাই। একবারে বলছি না, আস্তে এটা হতে পারে। যে সবাই আমরা করতেছি, কোটা আমার কোনো দরকার নাই। মেয়েরা বলে, "না আমি নির্বাচন করে আসবো।" আমাদের নির্বাচন করে দিতে আসছে তারা। তারা না, কি নারী না? যদি না, তারা তারা কি তারা নারী না? প্রার্থিতা না পায় তাহলে এর কারণটা কি বিএনপি নয়? না যে তারা বে জিতে আসার সক্ষমতা রাখতে পারে অথবা না, ফাইট না, দিতে পারে, কিন্তু তাদেরকে প্রার্থী করা হলো না না। প্রার্থী করা হয় নাই। এখন থেকে মেন্টালিটি আমরা গ্রো করতে পারি। যেমন আমাদের
বিএনপি ইয়ে প্রার্থী করেনি, বহিষ্কার করেছে, কিন্তু তিনি জিতে আসছেন, এই ঘটনাও তো ঘটেছে। না, সেটা সেটা তো আলাদা। রুমিন হুম। ফারহানাদের ব্যাপারটা আমি বলতে চাচ্ছি, নামই বললাম আমি। হ্যাঁ, হ্যাঁ। রুমিন ফারহানা জিতে আসতো না, যদি তখন বিএনপির প্রার্থী থাকতো। আপনার এটা কেন মনে হয়? আমার উনি তো মনে হয় এই একক কারণে, ইমেজে যত বিএনপি ইমেজ ছাড়াই। থাক না কেন, বিএনপি একজন প্রার্থী থাকলে সব মানুষ তো রুমিন ফারহানার পক্ষে থাকতো না। বিএনপির প্রার্থীর পক্ষে যেত, সে ভোট পেত, জিততে পারতো না। ও বিএনপি প্রার্থী প্রতিদ্বন্দ্বী বিএনপির থাকলে। প্রার্থী পর্যন্ত সে জিততে পারতো না। কিন্তু বিএনপি তো সাপোর্ট ছিল আরেকজন আর সাপোর্ট অন্য আরেকজন দলের। থাক, সে তো সেইভাবে তার দল, তার সাংগঠনিক সবকিছু মিলে ওই পর যেতে পারেনি। এখন তো আমরা ওই সংসদে আসেন, আমার ওখানে হুম, আমার ওখানে বিদ্রোহী বিএনপির দুজন বিদ্রোহী প্রার্থী ছিল, এক্স এমপি যারা সাবেক প্রেসিডেন্ট এবং কেন্দ্রীয় কমিটির সদস্য। হুম, সে পরে প্রত্যাহার করে ষড়যন্ত্র করে আরেকজনকে দিল, পৌর বিএনপির একজন সাধারণ সম্পাদক ছিল, সে প্রতিদ্বন্দ্বী করলো, সে ভোট পেল প্রায় 28-29 হাজার মতো। হুম, কিন্তু জামানত তার বাজেয়াপ্ত হয়েছে। সে যদি লাস্ট ভোটটা যদি সে নিজের ভোটটা করতো, আরো 5,000 10,000 ভোট পেলে, আমি তো 1,33,000 ভোট পেয়েছি। হুম। সে যদি আরো 5,000 ভোট পেতো, তখন আমি জিতে আসি, আমার ভোট ডিফারেন্স অল্প। তো এই যে অবস্থাটা, যদি এইটাই যদি আপনার জোটের প্রার্থী হতো বিএনপি ছাড়া, তাহলে ওই যে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে যারা গেল, তাদের সবাই ওই জায়গায় এটা যেত হচ্ছে না নির্বাচনী হিসাব আর কি। হ্যাঁ, নির্বাচন হিসাবে। ঠিক জি। তেমনি হবে আমাদের কথা হলো যে আমাদের জিতে আসছে না, আমাদের ওই যে ফুরপুর জিতছে না, আমাদের হুম, শ্যামাবাই জিতছে না, হুম, জিতছে না আমাদের। আমাদের যদি আমাদের আরো প্রার্থী এখন থেকে মেন্টালি যদি আমরা ওইভাবে প্রিপেয়ার করি, যারা জিতে আসার মতো, তারা নির্বাচনে আগামীতে অংশগ্রহণ করবে। এবারে একটা সমালোচনায় আসি। আপনাদের নিজের সমালোচনা হচ্ছে, অথবা বিএনপি সরকার যে সিদ্ধান্তগুলো নিচ্ছে, যে বিএনপি কার্ড, মানে তাদের ভাষাটা মোটামুটি এরকম, আমি যদি একটু মানে সংক্ষেপে ঠিক বুঝে থাকি, যে বিএনপি কার্ড বিতরণ করছে, তাদের নির্বাচনী প্রতিশ্রুতি দিয়ে ভালো করার চেষ্টা করছে, দেখাচ্ছে মানুষকে, মানে দেখাচ্ছে, এবং তাৎক্ষণিক কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে গভর্নমেন্ট ভালো করছে না, যেমন জ্বালানি তেলের ক্ষেত্রে বিএনপি ভালো সিদ্ধান্ত নিতে পারে না এবং মানুষকে তাদেরকে কমফোর্টটা দিতে পারে নাই। এই যে সমালোচনাটা, এটার জবাবটা কি আসলে? জব খুব পরিষ্কার। আজকে আমি এই টক শোতে আসার কারণে, আজকে না বেশ কিছুদিন যাবত, সারা পৃথিবী জ্বালানি সম্বন্ধে আমি একটা আইডিয়া নিয়েছি, কোন কোন দেশের দাম কত বেশি। সর্বোচ্চ যারা যুদ্ধটা বাঁধালো, আক্রমণটা করলো, সে মার্কিন যুক্তরাষ্ট্রে, এই যুদ্ধ শুরু আক্রমণ করার আগে ওদের পার দিয়ে ছিল 2.19 পার লিটার। এখন সেটা হয়ে 4.2939, ডবল বেড়েছে। পাকিস্তানে কত টাকা বেড়েছে, বাংলাদেশের টাকায় কত টাকা বেড়েছে। ইন্ডিয়া আমাদের দাম বেশি, শ্রীলঙ্কা, নেপাল, সব জায়গায় আমাদের দাম বেশি। বিএনপি সরকার যে কাজটা করেছে সেটা হলো এই দামটা প্রথমে বাড়ায়নি। না বাড়ানোর কারণে এক শ্রেণীর মানুষের ভিতরে আমাদের নীতি নৈতিকতা তো আমাদের এখন সেই ফিরে এখন আমাদের আসেনি। তারা মনে করেছিল সারা পৃথিবীতে দাম বাড়িয়ে দিয়েছে, তারা তো খবর রাখে, এই বাংলাদেশেও তেলের দাম বাড়াবে সরকার, জমা করা শুরু করছে। এমন কোনো মোটরসাইকেল পাবেন না, এক্সেপশনাল দু একজন, এমন কোনো গাড়িওয়ালা পাবেন না যার বাসায় 5 লিটার তেল নেই। 5 লিটার তেল সে জমা করছে। কিন্তু কেন? মানুষের তো কষ্ট হয়েছে, আপনি দেখেছেন মানুষ যে কষ্ট তো নিজেরা, আমরা এই কষ্ট কারা দিলাম? সংগ্রহের জন্য দিনের পর দিন, ঘন্টার দিনের পর পর ঘন্টা অপেক্ষা দিন করতে হচ্ছে। হ্যাঁ, এই যে আপনি লাইন দেখেন, আপনার ঢাকা শহরে যারা গাড়ি চালায়, প্রাইভেট কার যায়, জিপ টিপ যায়, দু এক মিনিমাম 95% ইয়ে কিন্তু আপনার গ্যাসও অপশন আছে, অকটেন পেট্রোল অপশন আছে। তাহলে এত লম্বা লাইন থাকবে কেন? আমার ছোট একটা গাড়ি আছে, তা আমার তো 10 লিটার নিলে 1 মাস পার হয়ে গেছে, আমার দেওয়া লাগে না। এত গাড়ি আসে কোথা থেকে? না, এটা কারণটা কি আপনার কি মনে হয়? এখানে কারণ, এখানে কিছু কিছু লোকজন তেল জমা করতেছে, যে আরো দাম বাড়ি, আরো দাম বাড়ি। এখন যেটা বলবেন, আজকে দেখেন তো ভিড় কতটুকু আছে। আজকে কিন্তু ভিড় অনেক কমে গেছে। হ্যাঁ, অনেক কমেছে, একেবারে যায়নি, কিন্তু একেবারে কমেছে তো। কিন্তু এই ভিড়টা তো পরশুদিন আপনার ছিল। আমি ওই জন্য প্রথমে একবার বলেছিলাম, প্রথমে দাম যদি 150 টাকা দিয়ে দিত, হ্যাঁ, রেজিস্ট্রার বাড়বে না, তখন এই ভিড়টা থাকতো না। এবং এই যারা লাইনে যে মোটরসাইকেল দেখেন না, এরা এবং প্রাইভেট কার অনেকেই ড্রাইভাররা, এরা করে কি, ওই তেলটা নিয়ে গিয়ে দোকানে বিক্রি করে। আমার ড্রাইভারকে আমি জিজ্ঞাসা করলাম, এই তুমি তেল কোথা থেকে কেন? তো স্যার আমি দোকান থেকে। কেন? স্যার অনেক লম্বা লাইন, 5-6 ঘন্টা বসে থাকা লাগে, এই জন্য। দোকানদার পায় কোথায়? তো মোটরসাইকেল আল্লাহ, অনেক প্রাইভেট কার তারা নিজে বসে থাকে, তেল নিয়ে আসে দোকানদারকে বিক্রি করে। 120 টাকা কেন, 200 টাকা বিক্রি করে। দোকানদাররা 220, 30, 40, 50, 250, 300 তারা বিক্রি করে। ইমার্জেন্সি হওয়ার দরকার। এই যে অনৈতিক, দেখেন না ঘরে ঘরে অক্টেনের চাষ হচ্ছে না, কতগুলি ঘরে আপনি দেখেছেন, এই যে প্লাস্টিকের অর্থাৎ মানুষের পানির যে গাড়ি, তার ভিতরে নিয়ে অক্টেন ঘরের ভিতরে জমাচ্ছে, খাটের নিচে জমাচ্ছে পেট্রোল, এবং পুকুরের মধ্যে
কিন্তু সেইটা এটা ড্রামকে ড্রাম নিয়ে যখন যায়। বের হলো তখন সরকারের না আসলে না, সরকার মনিটরিংটা ঠিক মতো ছিল একবার তো না। সরকার পারো না। 7-8 হাজার মামলা হয়েছে, 7-8 হাজার, হুম। 9,000 মামলা হয়েছে মনে হয়। সরকার যদি নাই তৎপর থাকতো তাহলে এত ধরা পড়লো কি করে? নিশ্চয়ই ধরা পড়ছে, তো এবারে সরকার তৎপর আছে তো। আর আমরা শেষের দিকে আলোচনার কয়েকটা ইস্যু এখন সাম্প্রতিককালে এসেছে। সংসদে বিরোধী দলের নেতা তিনি বলেছেন যে একের সাথে সংসদে এবং সংসদের বাইরে মাঠের আন্দোলন, যেটা 11 দলের কর্মসূচি আপনি জানেন, এটি বলেছেন। তো বিএনপি সংসদের সংখ্যাগরিষ্ঠ দল, কাজে বিএনপি হয়তো সংসদেরটা ম্যানেজ করে নিতে পারবে। কিন্তু মাঠের আন্দোলনের হুমকি একই সাথে দিয়েছে 11 দল। জামাত ইসলামের নেতাই বলেছেন। তো এইটা আসলে ২ মাস না যেতেই এই ধরনের কর্মসূচির ঘোষণা এবং বক্তব্য, এটা ঝুঁকিপূর্ণ মনে করেন কিনা? না, আমি বলি এই মাঠে যারা আন্দোলন ডাক দিয়েছে, হুম। ইতিহাস আছে তাদের? জনগণের দাবি দেওয়া নিয়ে আন্দোলন করে রাস্তায় গুলি খাওয়া আছে ইতিহাস? সর্বপ্রথম যদি এদেশের মানুষের জনগণের যে দাবি দেওয়া এই ছিল সেটা স্বাধীনতা যুদ্ধ, তখন তারা বিরোধিতা করেছে। এরপরে আপনি আসেন এরশাদ 9 বছর আন্দোলন, আমি নেতা ছিলাম, সর্বোচ্চ নেতা ছিলাম কয়েকদিন, আমি তার ভিতরে একদিন ছিলাম। তো কই 9 বছর একটা দেখান তো, আপনি খুঁজে আপনি বলে গেলেন, আর একদিন যদি ডাকবেন সেটা আপনি হাইবে আপনি বলে গেছিলেন এই যে জামাতের বা শিবিরে একটা লোক মারা গেছে 9 বছর আন্দোলনে, বলেন তো? একজন আহত হাসপাতালে সে কথা বলতে পারেন না। তারপরে তো তারা অনেক বের করেছে না? দাবি করছে। এই যে আপনাদের সাথে তো ছিল তারা তারপরে। আমি বলছি যে আমাদের সাথে তখন তো ওইভাবে ছিল না। 9 বছর এরশাদ বিরোধী আন্দোলন তখন যুগপৎ করেছে। না, তারপরেও ওই যে তারপরে শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনের শেখ সময় হাসিনার বিরুদ্ধে এই 13 সালের পর থেকে যে আন্দোলনগুলো হয়েছে, জনগণের দাবি দেওয়া, গ্যাসের দাম বৃদ্ধি, তেলের দাম বৃদ্ধি, লোডশেডিং এর প্রতিবাদে একজন লোক মারা গেছে তাদের আন্দোলন করতে গিয়ে, বলেন আপনি? আমাদের তো নারায়ণগঞ্জ, আমাদের মুন্সিগঞ্জ, আমাদের বিভিন্ন জায়গায় আমাদের প্রকাশ্যে গুলি খেয়ে আমাদের গুলি করে আমাদের লোককে মেরেছে। আমি নিজে মিরপুরে গেলাম, আলহামদুলিল্লাহ আমাকে বললো ভাই একটু এসে আমার একটু মিছিল গেলাম, আক্রমণ হলো। আর পাবনাতে লোডশেডিং এর প্রতিবাদ করে আমি মিছিল করলাম, মিছিল আসলে আমাকে মেরে ফেলার জন্য তারা আক্রমণ করলো। আমাদের দেখান তো একটা দেখান তো। তারা নিজের গোপন মিটিং করতে গিয়ে তাদের কিছু লোক গ্রেপ্তার হয়েছে। নারীরা ইসলামী ছাত্রী সংস্থা বা তারা গোত্র থেকে অ্যারেস্ট, কিন্তু তারা একা না, মোট আরো 10টা দল, মোট যে 11টা দল। সেই 10টা দলের কথাই আমি বলবো। এই 10টা দল কয়জন মারা গেছে দেখেন, কয়জন মারা গেছে? হয়তো মারা 10টা 11টা দল মিলে, দল যারা দল যারা বলতে একজন মারা গেছেন কিনা? তারা এখন বিরোধী দল এবং একজন মারা গেছেন কিনা? হুমকি দিচ্ছে। হুমকি দিলে তো হবে না। হুমকি তারা কিসের বলতে, এই হুমকিটা দিতে পারতো না। এই হুমকিটা দিচ্ছিল বিএনপির বেঈমান বিশ্বাসঘাতক মির্জাফর যারা। এই মির্জাফররা 75-74টা জায়গায় তারা দাঁড়িয়েছিল তারা। এরা যদি না দাঁড়াতো তাহলে এদের আসন সংখ্যা কমে 20-এর নিচে চলে আসতো। এবং অনেকে আছে নমিনেশন না পাওয়া যায়, আমি হাসান তুই আমার 40-50 হাজার ভোটে জিতবো, এই যে স্বতন্ত্র বেঈমানরা না থাকতো। এবং অনেক জায়গায় আছে স্বতন্ত্র দাঁড়ায় নাই তারা, কিন্তু তারা জামাত ইসলামের কাছে টাকা খেয়ে প্রতিহিংসা পরায়ণতার কারণে তারা সেখানে ভোট দিয়েছে দাঁড়িপাল্লায়। এবং তাহলে কি বিএনপির আন্তঃকন্দলের কারণেই তারা শক্তিশালী হয়েছে? অবশ্য। তাছাড়া তাদের এখন তার মাঠে যাক না কেন? আজকে আমি বলি, আজকে আমাদের দেবোত্তর কলেজ, ওই কলেজে আমি সভাপতি ছিলাম। দেবোত্তর কলেজে আগে ওই অভিভাবক সদস্য ফর্ম কেনা নিয়ে গন্ডগোল হলো। গন্ডগোল হয়ে তারা পরে মাইকিং করে মসজিদে আসর নামাজ পড়ে আমাদের অফিসে আক্রমণ করলো। একটা ছোট করে ধাক্কা থেকে হয়েছিল। আমার 74টা মোটরসাইকেল ভেঙে দিয়েছিল। জানেন যে সেই কারণে অনেক কথা বলছি। আজকে সেই কলেজে অভিভাবক সদস্য নির্বাচন হলো। আমাদের অর্ধেক ভোট তারা পায়নি। 3 জন অভিভাবক সদস্য, 3 দিনে আমরা ওদের চেয়ে ডবলের বেশি ভোট আমরা জিতেছি। তাহলে কি হলো? ওই ভোটেরা তো ওরা আমার চেয়ে বেশি ভোট পেয়েছে। আমি যে 8 ঘরে জিততাম তাহলে আমি জিতেই যাই। এত ষড়যন্ত্র করার পর কেন? এদের ভোট ওদের ভোট না, ওদের আওয়ামী লীগের ভোট। এবারে আমি বলি, আপনি ভোটের প্রসঙ্গ যেহেতু আনছেন, আমি একটু আমরা একেবারে শেষের দিকে একটু সংক্ষেপে যদি এই উত্তরটা দেন, সেটি হচ্ছে এর পরে আরেকটি ভোটের পরিবেশ আসতে যাচ্ছে, সেটি হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন। আপনি জানেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে 10 মাস থেকে 1 বছর মতো সময় দরকার হবে। এই নির্বাচনে দুটি চ্যালেঞ্জ। একটা হচ্ছে এখন আওয়ামী লীগের দল নিষিদ্ধ, কাজেই দলের হয়ে বা দলের নেতাকর্মী যারা স্থানীয় তারা এখানে অংশগ্রহণ করতে পারবে না। এবং জামাত ইসলাম একসময় আপনাদের সঙ্গে থাকলে এখন তারা বিরোধী দল। আসলে আপনাদের প্রতিদ্বন্দ্বী এখানে কারা? এবং এখানে দলীয় প্রতীক ব্যবহার করা হবে না। এক্ষেত্রে এটা চ্যালেঞ্জ কিনা জামাত নাকি আওয়ামী লীগের সাধারণভাবে বসবাস করে আওয়ামী লীগের নেতা আছে? আওয়ামী লীগের কারা? সমস্যা বলি, এখানে আপাতত প্রাথমিক দৃষ্টিতে আপনার জামাতকে বিরোধী দল তারা। আওয়ামী লীগ যেহেতু সামনে আসতে পারছে না, আওয়ামী লীগের একটা ইউনিয়ন কাউন্সিল নির্বাচন চেয়ারম্যান হিসেবে করতে হলো, ওই লোকটাকে এলাকায় কিন্তু নেতা হিসেবে মানুষকে চিনতে হবে।
একেবারে অপরিচিত লোক দিলে, সে আওয়ামী লীগ বলে যদি পরিচিতি না থাকে, তাহলে তাকে আওয়ামী লীগ ভোট দিবে না। জামাতের ক্ষেত্রে জামাত যেহেতু জামাত এনসিপি বা অন্য দলগুলো না, জামাত এনসিপি জোটগতভাবে নির্বাচন করে, সেটা আলাদা আলাদা নির্বাচন করে। এবং বিএনপির ব্যাপারে আবার একই আমার কথা, বিএনপি যদি নিজেদের একক প্রার্থী দিতে পারে, আর বিএনপি যদি জাতীয় নির্বাচন যে বেইমানি বিশ্বাসঘাতকতা তারা করলো না যদি করে, তাহলে জামাত ইসলামের সাথে বিএনপির কোনো প্রতিদ্বন্দ্বী হবে না। কারণ এর ভোট কোথায়? কিন্তু আপনাদের যে বিশ্বাসঘাতকতা বা আপনি যাদের কথা বলছেন করতে পারে, তারা তো মাঠ থেকে চলে যায়, তারা তো আছে, সেই জন্য বলছি। তাছাড়া ওদের এখন আন্দোলন তো আসবে না, আন্দোলন তো হুমকি দিচ্ছে। ভোটের ক্ষেত্রে গিয়ে টাকা পয়সার বিনিময়ে বিভিন্ন কারণে ভোট দিতে পারে জামাত ইসলামের মানুষকে, প্রতীক ছাড়া হলেও। কিন্তু মাঠে আন্দোলন করার সময় জামাতের হুঙ্কার, এই হুঙ্কারে মাঠে যে ওই সমস্ত আমাদের দলের বিশ্বাসঘাতকরা যে তার সাথে মিছিল করবে, তা কিন্তু আসবে না। আমরা একেবারে ওই হুঙ্কার ওরা দ্বিতীয়বার জীবনে কোনদিন তারা নিজেদের পায়ে দাঁড়ায় নাই। জামাত ইসলাম নিজের পায়ে কোনো দাঁড়ায় নাই। কোন সময় আওয়ামী লীগের ইতে উঠেছে, বটগাছ জন্মা যায় কিন্তু বিল্ডিং এর উপরে, বিল্ডিং ভেঙে ফেললে বটগাছের অস্তিত্ব থাকে না। ওদের অবস্থা হলো তাই। ওরা এইবার যে ভোটটা পেয়েছে, আওয়ামী লীগের ভোট, বিএনপি, এই সমস্ত কিছু বিশ্বাসঘাতক মুনাফিকদের ভোট, এইভাবে তারা টাকা দিয়ে ভোট কিনছে। আমার কিন্তু টাকা দিয়ে ভোট কিনছে, প্রমাণ করে দিতে পারে। অনৈতিক ভাবে তারা যেগুলি আসন পেয়েছে, এবং এই সমস্ত কারণে তারা এগুলো দিচ্ছে। আগামী দিনে ওই 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 ঘটনাগুলি যদি আমরা ফেস করতে পারি, আমাদের দলের নেতা কর্মীদেরকে যদি আমরা বুঝাতে পারি, ইনশাল্লাহ দেখা যাবে যে আমাদের অবস্থানটা কিন্তু যা তারা ভাবছে থাকবে না। আর মাঠের আন্দোলন তারা করতে চায়। জনগণ 2 মাস সরকার বয়স হলো না, এখানে ইরান আক্রান্ত হওয়ার পর যে পৃথিবী টালমাটাল হয়ে গেছে, সেখানে আমি এখন হুমকি কিসের? আপনি সংসদে আছেন, সংসদে কতটা সুযোগ আছে, এবং দেখেন পৃথিবীর ইতিহাসে, যাই হোক বাংলাদেশের ইতিহাসে এটা নতুন, বিরোধী দল দাবি করলো, সংসদ স্থাপন করলো যে এই যে তেল সংকটের কারণে একটা সংসদীয় কমিটি দরকার, অর্ধেক দাবি করলো। অনেকে লেখালেখি করছে কিসের অর্ধেক দাবি, মাওলানা আবদার নাকি? কিন্তু তারেক রহমান কিন্তু সম্মত হলেন, দেশটা এখন এগিয়ে নিতে চান। এত যদি উনি ওনাদের বাড়িতে তারেক রহমানের এত তার বিরুদ্ধে এত কিছু বলার পরেও কিন্তু উনি সহনশীল, চান দেশটাকে এগিয়ে নিয়ে যেতে। কারণ উনি যে পৃথিবীতে একমাত্র ব্যক্তি যার বাবা প্রেসিডেন্ট ছিলেন, মা প্রধানমন্ত্রী ছিলেন। উনি প্রধানমন্ত্রী, পৃথিবীতে আর কেউ আছে? বাপ মা দুজনই প্রধানমন্ত্রী কেউ আছে? হ্যাঁ, বেনজির ভুট্টোর ছেলে এখনো প্রধানমন্ত্রী। সেটা থাকাটা হয়তো লিগ্যাসি, কিন্তু তাকেও তো প্রমাণ করতে হবে। তাকে প্রমাণ করার জন্যই তো নতুন নতুন আইডিয়া করে নিয়ে আসছেন। এটা আজকে আমাদের কোথায় বসে আছে, আগে আমি নিজেও তো আমি জানি এলাকায় বড় বড় চেয়ার না, নিজ করার তো না, কিন্তু উনি দেখছেন না, উনি কি সিম্পল লাইফ লিড করতেছেন। অনেক ধন্যবাদ। 800 টাকা আপনার খাওয়ার বিল হলো, এখন 150 টাকার মধ্যে দিয়ে খাওয়াচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। অবশ্যই দেশটাকে ইনশাআল্লাহ সামনে এগিয়ে নিয়ে যান। আল্লাহ পাকের খালি দোয়া করি, আল্লাহ একমাত্র প্রদীপ, যে সামনের দিকে আমাদেরকে অন্ধকার যেন নিমজ্জিত না হয়, আল্লাহ পাক সুরক্ষা দান করেন। অনেক ধন্যবাদ আপনাকে আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আমাদের সঙ্গে ছিলেন বিএনপি কেন্দ্রীয় নেতা হাবিবুর রহমান হাবিব। আমরা আলোচনা করছিলাম এবার যে এলপিজি কার্ডের ঘোষণা দেওয়া হচ্ছে, এটি আসলে সমাধান কিনা এবং কার্ডগুলো থেকে আসলে কি হবে, যে সমস্ত সমালোচনা এসেছে সেগুলোরও তিনি এক ধরনের ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন। দর্শক, এরকম বিভিন্ন সংবাদের আপডেট এবং বিশ্লেষণ জানতে আমাদের এই আয়োজন বার্তা কক্ষ দেখুন প্রথম আলোর ওয়েবসাইট prothomalo.com, প্রথম আলোর ইউটিউব, ফেসবুক সহ সোশ্যাল মিডিয়ার অন্যান্য প্ল্যাটফর্মগুলোতে। আজকে যারা আমাদের সঙ্গে ছিলেন, আপনাদের